আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহার। আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর ভাই। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিরূপ আচরণ সহ বিধি লঙ্ঘনের দায়ে তাকে তলব করে নির্বাচন কমিশন। উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারা ও তার বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামিল হাসানের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এদিকে বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিক প্রকাশ্যে ভোট দেয়া নিয়ে ব্যাখ্যায় ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে অভিযোগ থেকে রেহাই দিয়েছে কমিশন। খুলনার ৩ উপজেলার নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই চলছে মূল প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনে বিএনপি অংশ না নেয় উত্তাপ কম ভোটের মাঠে। তবে পেশিশক্তি ও দলীয় প্রভাবমুক্ত ভোট হওয়া নিয়ে সংশয়ে প্রার্থীরা। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন একরামুল হক সায়েম। উপজেলা পরিষদের দ্বিতীয় দফার নির্বাচনে খুলনার ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন সহ অংশ নিয়েছেন ৩৩ প্রার্থী। তাদের প্রায় ৯৫% আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। তবে পেশি শক্তি ও রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচনের দাবি তাদের। রাজনৈতিক প্রভাব অবশ্যই আছে, এগুলো মুক্ত করার জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। বিভিন্ন মহল এবং উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এই জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে সুষ্ঠু নির্বাচন হয়, এজন্য প্রত্যেকটা প্রার্থী যাতে সমান সুযোগ সুবিধা উপভোগ করতে পারে। নির্বাচনটা অত্যন্ত অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে। সকল প্রার্থীরা নির্বিঘ্নে তাদের প্রচারণা করতে পারে, তাতে কোনো আমাদের সমস্যা নাই এবং নির্বাচন সুষ্ঠু হবে আশা করি। এবং সকল জনগণ ভোট দিতে আসবে। সকল জনগণের কাছে আপনাদের মধ্যে আহ্বান করতে চাই, আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনারা ভোট দিবেন। আমি সরকারকে নির্বাচন কমিশনকে বলবো যে এই নির্বাচন যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে সরকারের মান বাড়বে এবং নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। যে ঝুঁকিপূর্ণ যে সেন্টার আছে, আপনি প্রশাসন দিয়ে পারেন, আর্মি দিয়ে পারেন, র্যাব দিয়ে পারেন, এইগুলো আপনারা অন্তত সরকার যেন এগুলোকে যেন দৃষ্টি দেয়। রাজনৈতিক প্রভাব আছে, রাজনৈতিক প্রভাব খাটানোর অনেকে চেষ্টা করছে, অর্থ লগ্নি করে ভোটারদের মন আকৃষ্ট করার চেষ্টা করছে, এগুলো তো আছেই। আমরা এইসব ব্যাপারে আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষের সাড়া আছে ব্যাপক আমার প্রতি। ভোটাররা বলছেন সুষ্ঠু নির্বাচন হলে এলাকার উন্নয়ন, মাদক ও সন্ত্রাস মুক্ত করতে পারবে এমন প্রার্থীকে তারা বেছে নেবেন। সুস্থ নির্বাচন চাই, সঠিক প্রার্থী দেখে যিনি ভোটটা আমরা দিতে পারি, বুঝছেন? যিনি আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করবেন, ব্রিজ কালভার্টের উন্নয়ন করবেন, সাধারণ লোকের সাথে মিলেমিশে থাকতে পারেন, এমন লোককে আমরা নির্বাচিত করব। সুখে দুঃখে তারে পাশে পাই, তারে ভোট দেব। কালভার্ট, স্কুল, তারপরে বয়স্ক ভাতা যে দেবে তারে আমরা ভোট দেব। নিরপেক্ষ যোগ্য যে ব্যক্তি এলাকার উন্নয়ন করবে, ভবিষ্যতে এলাকার মাদক বিরোধী মুক্ত করবে, মাদকের বিরোধী থাকবে, সেই লোককে আমরা সঠিক ভোটটা, মূল্যবান ভোটটা দিয়ে তারা জয়যুক্ত করব। ৩ উপজেলায় ১৩৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৭০% কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে পুলিশ। খুলনা সফরে এসে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ভোটারদের আশ্বস্ত করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আশা করেছেন দ্বিতীয় দফায় বাড়বে ভোটের হার। আমি আপনাদেরকে বলবো, ভোটার সাধারণের উদ্দেশ্যে আপনারা আসেন। অনেকে হয়তো একটু ভয় পায় যে যাবো, ভোট হবে কিনা হবে না, এই ধরনের অনেক দোদুল্যমান অনেকে থাকে। আমি বলবো আপনারা এই দ্বিধাদ্বন্দ্ব কাটায় ফেলেন। ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনি আসবেন, আপনার ভোট আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন। সেই আবহ আমরা তৈরি করেছি, সেটা অব্যাহত আছে, সেটা আরও উজ্জীবিত হবে। আপনারা আসবেন, ভোট দিবেন। আমি আশা করি নিশ্চয়ই সামনে ইলেকশনগুলোতে আরও ভোটারদের বাড়বে। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে খুলনার দিঘলিয়া, তেরোখাদা ও ফুলতলা উপজেলার নির্বাচন। ৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ৩.৫ লাখ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা। প্রতারণার অভিযোগে নাটোরে এক গ্রাহকের দায়ের করা মামলায় ই ভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম। নাটোর শহরের রথবাড়ি এলাকার ইকরামুজ্জামান নামের ওই গ্রাহক ই ভ্যালি থেকে মোটরসাইকেল কেনার জন্য ২০২১ সালে কয়েক কিস্তিতে ১,৬৮,০০০ টাকা প্রদান করেন। টাকা বুঝে পাওয়ার পরও মোটরসাইকেল না দেয়ায় প্রথমে উকিল নোটিশ ও পরে মামলা দায়ের করেন তিনি। মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের উপর দায়িত্ব দেন আদালত। তদন্ত শেষে ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করলে বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফ এর ডাকে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। চিটাগং হিল ট্র্যাক্স রেগুলেশন 1900 বাতিল, রাজা হেডম্যান কারবারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপিডিএফ এই অবরোধের ডাক দেয়। সকাল 6টায় শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত চলে এই অবরোধ। এ সময় খাগড়াছড়ির পানছড়ি, জেলা সদর ও দীঘিনালা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে পিকেটাররা। বন্ধ থাকে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার বাস সহ অন্যান্য যানবাহন চলাচল। রাঙামাটিতেও অবরোধের কারণে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এদিকে 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি বাতিল এবং পার্বত্য চট্টগ্রামে কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান ও সংগঠনের মহাসচিব আলমগীর কবির সহ খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম উপস্থিত ছিলেন। এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতাল। চিকিৎসা ব্যবস্থার আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি হাসপাতালটিতে। ওষুধই একমাত্র ভরসা। হাসপাতালে মাত্র 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিদিন শতাধিক রোগীর সেবা দিচ্ছেন। এতে প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। পাবনা মানসিক হাসপাতালের নানা অসঙ্গতি নিয়ে মনির হোসেন তপুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন জহিরুল আলম রঞ্জু। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এদের সবাই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যেতে চায়। হাসপাতালের লোহার খাঁচার বন্দি জীবন থেকে মুক্তি চায় তারা। তবে এই হাসপাতালে চিকিৎসা মানেই রোগীদের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা। গলা কাটার মুরগির মতো ছটপট করতেছি, এর চার দিলে আমার আর ভালো লাগে না। পুরাতন এই হাসপাতালে নেই কোনো আধুনিক যন্ত্রপাতি। হাতটা বেঁধে রাখতে হয়, তারপর বেঁধে রেখে স্যার ট্রিটমেন্ট দেয়, ইঞ্জেকশন দিলে ঘুম আসলে শান্ত হয়ে যায়। 2টা করে বড়ি দেয়, অনেক পাওয়ার। আমাদের ঘুম পাই। কাউন্সিলিংটার এখানে অনেক গ্যাপ আছে। আমাদের 4th ক্লাস এমপ্লয় 160 জন, সেখানে মাত্র আছে 55 জন। ডাক্তারের মতামত প্রত্যাশিত ভাবে চলছে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে, এই বাজেটে যায় কোথায়? তদন্ত করে না কেউ। একটা সময় বৈদ্যুতিক থেরাপি দিয়ে চিকিৎসা দেওয়া হলেও সেটিও বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। 500 শয্যার এই হাসপাতালটিতে পরিচালক বাদে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এই ডাক্তাররাই বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি রোগী ভর্তি এবং নাইট শিফটের দায়িত্ব পালন করেন। ফলে বিপুল সংখ্যক রোগীকে সেবা দেয়া তাদের পক্ষে অনেকটাই কঠিন। হাসপাতালটির নানা সীমাবদ্ধতার কথা জানান পরিচালক হিসেবে চলতি দায়িত্ব পালন করা সহযোগী অধ্যাপক ডাক্তার শাফকাত ওয়াহিদ। বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা একটা ওষুধেই দেওয়া হয়, অল্প কিছু চিকিৎসা যন্ত্রপাতির মাধ্যমে দেওয়া হয়। সেই অল্প কিছু চিকিৎসাটাই আমরা দিচ্ছি না, বা এখানে এই হাসপাতালের সীমাবদ্ধতা। চিকিৎসকদের 31টি পদের মধ্যে অধ্যাপকের পদ সহ 16টি পদেই খালি। এই হাসপাতালে আসার জন্য চিকিৎসকদের অনীহার কথাও জানান পরিচালক। গড়ে 100-র বেশি রোগী দেখতে হয়। 4 জনের মধ্যে অবশ্য আমার কথা বাদ দেই, কারণ আমি প্রশাসনিক দায়িত্বে আছি, আমি বেশিরভাগ সময় রোগী দেখি না। নিয়োগ তো আলাদা করে দেওয়া হয় না, সরকারি চাকরিরত যেসব চিকিৎসক তাদেরকে বিভিন্ন বদলির মাধ্যমে এখানে আনা হয়। তো এখানে হয়তো অনেকে আসতে আগ্রহী না, সেই জন্য বদলি হয় না। হাসপাতালটিকে 1100 শয্যায় বর্ধিত করার পরিকল্পনার কারণে বেশ কয়েক বছর ধরে উন্নয়ন থমকে আছে। তথ্য প্রযুক্তির এই যুগে সেই মান্দাতার আমলের চিকিৎসা ব্যবস্থা এখনো বিদ্যমান দেশের একমাত্র বিশেষায়িত এই মানসিক হাসপাতালে। আধুনিক যন্ত্রপাতির স্বল্পতার কারণে দ্রুত সময়ের মধ্যে রোগীদের সুস্থ করা সম্ভব হচ্ছে না। নিয়ম নীতি কড়াকড়ি করা হলেও বাড়েনি চিকিৎসার মান, অভিযোগ স্বজনদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, পাবনা। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমি আইনের সময়োপযোগী সংস্কার করে জনসাধারণের ভোগান্তি কমানো হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ভূমি জরিপ সংক্রান্ত জটিলতায় সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি জরিপ ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক সেমিনারে বক্তব্য রাখেন। এসএসসিতে বরাবরের মতো সাফল্য ধরে রেখেছে যশোরের আকিজ কলেজিয়েট স্কুল। এবছর ফলাফলে জেলায় দ্বিতীয় অবস্থানে আছে প্রতিষ্ঠানটি। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার্থীদের কঠিন অধ্যবসায়ই ভালো ফলাফলের কারণ বলে জানান কলেজ কর্তৃপক্ষ। যশোর থেকে তামান্না ফারজানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝিকরগাছার নাভারনে 1991 সালে প্রতিষ্ঠিত হয় আকিজ কলেজিয়েট স্কুলটি। প্রতিষ্ঠার পর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে এই বিদ্যাপীঠ। চলতি বছর এসএসসি পরীক্ষায় মোট 137 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 117 জন, এ পেয়েছে 20 জন। এর মধ্যে মানবিক বিভাগে 24 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 13 জনের, এ 11 জন। বিজ্ঞান বিভাগে 105 জনের মধ্যে 101 জনই পেয়েছে জিপিএ 5 এবং 4 জন এ। ব্যবসায় শিক্ষা বিভাগে 8 শিক্ষার্থীর 3 জন জিপিএ 5 আর 5 জন এ। যদিও শিক্ষক মণ্ডলী আমাদেরকে প্রচুর সাহায্য করেছেন এবং তাদের জন্য আমরা এত ভালো ফলাফল করতে পেরেছি। পড়ার সিস্টেমটা এমন যে কেউ এখান থেকে পড়ে খুব ভালো একটা ফলাফল নিয়ে যে কোনো ভালো জায়গায় চান্স পেতে পারে। অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর সুনিবিড় পরিচর্যায় অত্র প্রতিষ্ঠান থেকে সকল ছেলে মেয়ে ভালো ফলাফল অর্জন করে। ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রাখার পেছনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কোঅর্ডিনেটর। আমাদের বিশেষ কারিকুলাম এবং আমাদের যে সভাপতি মহোদয় আছেন তার নির্দেশনা মতো আমরা সবসময় পাঠ্যদান করে থাকি। আমরা চাই যে আগামীতেও আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমিয়ে পাঠ্য বইমুখী করতে নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষা নেওয়া সহ নানা উদ্যোগ গ্রহণের কথা জানান অধ্যক্ষ। ক্লাসে পড়া আমরা ক্লাসে সম্পন্ন করার চেষ্টা করি, আর অভিভাবকদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করি। শিক্ষার্থীরা শিক্ষকদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে এবং তাদেরকে ফলো করে। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে আদ্দিন ফাউন্ডেশন। গত 4 বছরে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী পাশের হার 100%। লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন, চিত্রাঙ্কন সহ নানা প্রতিযোগিতায় সাফল্যের শীর্ষে যশোরের আকিজ কলেজিয়েট স্কুল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে মেহেরপুরের গাংনীতে একটি মিষ্টান্ন ভাণ্ডার থেকে 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে আমিন মিষ্টান্ন ভাণ্ডার থেকে ওই জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।